বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এ নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। খবর এএফপির। ভারত সরকারের দাবি, তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে ঘুণপোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, সরকারের এমন অবস্থান ভারতের প্রায় ২০ কোটিরও বেশি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে। ভারতের স্থলপথবেষ্টিত বাংলাদেশে ২০২৪ সালে গণ অভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে ১২ এপ্রিল এক হামলায় ২ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক। এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরও জোরদার হয়। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জেরে দুই দেশের মধ্যে ৪ দিনব্যাপী সংঘাতে ৬০ জনের বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান চালানো হয়। হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের অনেককেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। হাঁটার সাহস করো না, গুলি করব। আসামের রাহিমা বেগম বলেন, মে মাসের শেষ দিকে পুলিশ তাকে কয়েকদিন ধরে আটকে রাখার পর বাংলাদেশ সীমান্তে নিয়ে যায়। তিনি জানান, তার পরিবার বহু প্রজন্ম ধরে ভারতে বাস করছে। আমার জন্ম এখানেই ভারতে, আমার মা বাবা দাদা দাদিও এখানকার মানুষ। জানি না তারা আমার সঙ্গে এমন করল কেন, বলেন তিনি। পুলিশ তাকে আরও ৫ জন মুসলিমের সঙ্গে রাতের অন্ধকারে একটি জলাভূমিতে নামিয়ে দেয়। রহিমা জানান, তারা দূরে একটি গ্রামের দিকে দেখিয়ে বলল, ওদিকে হামাগুড়ি দিয়ে যাও। তারা হুমকি দিয়েছিল, দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করলেই গুলি করবে। পরে বাংলাদেশের স্থানীয়রা তাদের খুঁজে পেয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। রাহিমা বলেন, বিজিবি সদস্যরা তাদের আবার ভারত সীমান্তের দিকে ফেরত পাঠায়। ৫০ বছর বয়সী রাহিমা বলেন, আমরা যখন সীমান্তের দিকে যাচ্ছিলাম তখন ভারতের দিক থেকে গুলি চালানো হয়। আমরা ভাবলাম এটাই শেষ, আমরা সবাই মরব। তবে তিনি বেঁচে যান। আটকের ১ সপ্তাহ পর তাকে আবার আসামে ফিরিয়ে দেওয়া হয়, তবে শর্ত ছিল এ নিয়ে যেন মুখ না খোলেন। চিন্তাধারাভিত্তিক ঘৃণার অভিযান। ভারতের এ অভিযানের কড়া সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন, এই পদক্ষেপ আইন বহির্ভূত। নয়াদিল্লি ভিত্তিক মানবাধিকার আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, কোনো দেশ কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না অন্য দেশ তাকে গ্রহণে রাজি থাকে। তার ভাষায়, ভারতের আইন অনুসারে যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার করা বেআইনি। বাংলাদেশ জানিয়েছে, মে মাস থেকে ভারত ১,০০০ বেশি মানুষকে জোরপূর্বক সীমান্ত পার করেছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রকৃত সংখ্যা ২,০৫০ ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বর্ডার গার্ডস বিজিবি জানিয়েছে, এদের মধ্যে ৬০ জনকে ফেরত পাঠানো হয়েছে, কারণ তারা ভারতীয় নাগরিক। ভারতের বিরুদ্ধে এর আগেও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জোর করে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। তখন ভারতীয় নৌবাহিনী এসব মানুষকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের উপকূলে নামিয়ে দেয়। মানবাধিকার কর্মীদের মতে, বর্তমানে যাদের টার্গেট করা হচ্ছে তারা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর দরিদ্র মুসলিম শ্রমজীবী মানুষ। ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়নি। তবে আসামের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তার রাজ্য থেকে অন্তত ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে গুজরাটের পুলিশ প্রধান জানিয়েছেন, রাজ্যে এখন পর্যন্ত ৬,৫০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।